প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের অনার্স পেপার রয়েছে হিস্ট্রিতে এবং যারা জেনারেল পেপারে হিস্ট্রি সাবজেক্টটি তোমরা চুজ করেছো এবং যারা অন্যান্য সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু মাইনর পেপারে তোমরা হিস্ট্রি চুজ করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুটো 5 নম্বরের প্রশ্নের যে প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে, 99% আসার সম্ভাবনা রয়েছে, সেরকমই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং আজকের যে আলোচনা হবে তার নোটস তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পাবে। কিভাবে পাবে, কোথায় পাবে সেটি বলবো। তো তোমাদের আজকে আলোচনাটি করে নিই, ভালো করে শুনবে। তো তোমাদের যে প্রশ্ন 5 নম্বরে, তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, তোমাদের অ্যাটেন্ড করতে হবে 5 নম্বরের প্রশ্ন অনার্সের ক্ষেত্রে, এবং 20 নম্বরের প্রশ্ন অনার্সের ক্ষেত্রে কিন্তু করতে হয় অ্যাটেন্ড, ঠিক আছে? তো 5 নম্বরে দুটো প্রশ্ন তোমরা দেখে নাও কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি আলোচনা করব। তো দেখে নাও, অর্থশাস্ত্র গ্রন্থটির সাথে দীর্ঘকাল ভারতবাসীর কোনো পরিচয় ছিল না। 1905 খ্রিস্টাব্দে মহীশূরের পণ্ডিত শ্যামশাস্ত্রী সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থটি আবিষ্কার করেন এবং 1909 খ্রিস্টাব্দে গ্রন্থটি প্রকাশিত হয়। চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য রচিত অর্থশাস্ত্র নামক গ্রন্থকে মৌর্য যুগের একটি প্রামাণ্য ঐতিহাসিক উপাদান বলে মনে করা হয়। যদিও এই গ্রন্থ মূলত রাষ্ট্রবিজ্ঞানের ওপর রচিত, তবুও মনে করা হয় যে এই গ্রন্থে মৌর্য যুগের শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, রাজকর্তব্য, সমাজতত্ত্ব, দাসপ্রথা প্রভৃতি বহু বিষয়ে অজস্র তথ্য দেওয়া হয়েছে। এই তথ্যগুলি ঠিকমতো ব্যবহার করে মৌর্য যুগের ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে। ডক্টর কিথ জলি প্রমুখ পণ্ডিতরা মনে করেন অর্থশাস্ত্র মৌর্য যুগে রচিত হয়নি, আর অর্থশাস্ত্রের প্রকৃত রচয়িতার নামও জানা যায়নি। কৌটিল্য একটি ছদ্মনাম। চন্দ্রগুপ্তের মন্ত্রী চাণক্য এবং কৌটিল্য যে অভিন্ন ব্যক্তি তাও নিশ্চিতভাবে বলা যায় না। অর্থশাস্ত্রের ঐতিহাসিকতা নিয়েও প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে অর্থশাস্ত্রে চীনা রেশমের উল্লেখ আছে, কিন্তু মৌর্য যুগে চীনের সাথে ভারতের কোনো যোগাযোগ ছিল না বললেই মনে করা হয়। এছাড়া অর্থশাস্ত্রে যে ধরনের রাষ্ট্র ব্যবস্থার কথা চিন্তা করা হয়েছে, মৌর্য সাম্রাজ্যের মতো বিশাল সাম্রাজ্যে তাহা প্রয়োগ করা সম্ভব ছিল না। সমালোচকগণ আরও মনে করেন যে মৌর্য যুগে প্রাকৃত ভাষা ব্যবহার করা হতো, কিন্তু অর্থশাস্ত্র সংস্কৃত ভাষায় রচিত। অর্থশাস্ত্রের সাথে বাৎসায়নের কামসূত্রের অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়। এজন্য ঐতিহাসিকরা অর্থশাস্ত্রকে খ্রিস্টীয় 4র্থ শতকের রচনা বলে মনে করেন। অর্থশাস্ত্রের বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল যে অর্থশাস্ত্রে এমন অনেক তথ্য আছে যা মেগাস্তিনির রচিত ইন্ডিকার বিবরণের দ্বারা সমর্থিত হয় না। চাণক্যের ছদ্মনাম কৌটিল্য মুদ্রারাক্ষস নাটকে পাওয়া যায়। চীনা রেশমের সাথে মৌর্য যুগের মানুষের পরিচয় থাকাও অসম্ভব নয়। চীন থেকে মধ্য এশিয়ার পথে যে রেশম ইউরোপে রপ্তানি করা হতো, তার কিছু কিছু অংশ হিন্দুকুশ উপত্যকার পথে ভারতে আসতো। সম্ভবত প্রথমে অর্থশাস্ত্র প্রাকৃত ভাষায় রচিত হয়েছিল, পরে সংস্কৃত ভাষায় এই গ্রন্থটি পরিমার্জিত হয় এবং রাজনৈতিক ও শাসনতান্ত্রিক নতুন চিন্তাধারা এই গ্রন্থে স্থান লাভ করে। ফলে মৌর্য শাসন ব্যবস্থার সাথে অর্থশাস্ত্র বর্ণিত রাষ্ট্র ব্যবস্থার কিছু পরিবর্তন দেখা যায়। খ্রিস্টীয় 4র্থ শতকে অর্থশাস্ত্র রচিত হলেও কৌটিল্য বর্ণিত শাসন ব্যবস্থার সাথে গুপ্ত শাসন ব্যবস্থার কোথাও মিল খুঁজে পাওয়া যায় না। সেজন্য ভারতীয় পণ্ডিতগণ মনে করেন যে অর্থশাস্ত্র মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের মন্ত্রী চাণক্য বা কৌটিল্যের দ্বারা রচিত। তবে পরবর্তীকালে এই গ্রন্থের বিষয়বস্তুর নানারূপ পরিবর্তন ও পরিমার্জন ঘটে। এরপর রয়েছে অত্যন্ত ভিভিআই কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। ভূমিকা: ইতিহাস তথ্যাশ্রয়ী তথ্যের ওপর ভিত্তি করেই ঐতিহাসিকগণ সিদ্ধান্তে উপনীত হন। সাধারণত কয়েকটি উৎস থেকে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সংগ্রহ করা হয়। এগুলির মধ্যে প্রত্নতান্ত্রিক উপাদান হলো সবচেয়ে মূল্যবান। এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে প্রাচীন লিপি, মুদ্রা, সৌধ, স্মৃতিস্তম্ভ, অস্ত্রশস্ত্র, অলঙ্কার, গুহাচিত্র প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। প্রথমত, প্রাচীন সমাজের জীবনধারা সম্পর্কে জানতে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন হরপ্পা ও মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ থেকে পাওয়া নগর পরিকল্পনা, বাড়িঘর, পাত্র এবং অলঙ্কার থেকে আমরা জানতে পারি সেই সময়ের মানুষের দৈনন্দিন জীবন, খাদ্যাভ্যাস, পোশাক এবং শিল্পকর্ম সম্পর্কে। দ্বিতীয়ত, ধর্ম ও আচার অনুষ্ঠান বোঝার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদান গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। বিভিন্ন মন্দিরের ধ্বংসাবশেষ, মূর্তি এবং ধর্মীয় স্থান থেকে বোঝা যায় সে সময় ধর্মীয় প্রথা, আচার, অনুষ্ঠান। তারপর তৃতীয়ত দেখো, অর্থনৈতিক অবস্থা নির্ণয়ে প্রত্নতান্ত্রিক উপাদানগুলির ভূমিকা অমূল্য। চতুর্থ, রাজনৈতিক কাঠামো বোঝার ক্ষেত্রেও প্রত্নতাত্ত্বিক উপাদান গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রাসাদ, দুর্গ এবং শিলালিপি থেকে প্রাচীন ভারতের রাজ্য ব্যবস্থা
শাসন পদ্ধতি এবং সাময়িক শক্তি চিত্র উঠে আসে। অবশেষে লিখিত দলিলের অভাব পূরণে প্রত্নতাত্ত্বিক উপাদান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক প্রাচীন ইতিহাসে লিখিত নথি অনুপস্থিত বা অসম্পূর্ণ থাকে, প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করা সম্ভব হয়। একদম 2.5 মার্কসে তোমাদের কিন্তু কোশ্চেন দুটো আমি আলোচনা করে দিলাম। এগুলো ভালো করে তোমরা আশা করি শুনে নিয়েছো। যদি পারো 2-3 বার শুনে নেবে, দেখবে এখান থেকে পড়াটাই তোমাদের কিন্তু হয়ে যাবে। এবং তোমরা যারা এই যে দুটো আলোচনা হলো এর পিডিএফ নোটস যদি পেতে চাও, তাহলে আমাদের পিভি স্টাডি ক্লাসের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন্ট হও। যারা জয়েন্ট হতে চাও তারা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কের মাধ্যমে গ্রুপে জয়েন্ট হয়ে যাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।